দেখো কম্পোজিশন ঠিক আছে। শুধু দর্শক, আমরা বারবার এখানে আসি, আজও আমরা এসেছি। এই কারণেই আমরা এসেছি, একজন রাজনীতি চিন্তাবিদ, একজন সাংবাদিক ও একজন শ্রমিক নেতা, যার কাজ দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার শ্রমিক সংগঠন আছে, তার রাজনৈতিক সংগঠন আছে, পাশাপাশি তার নিজের যে চলার অবস্থানটা তৈরি করে রেখেছেন। এর মাঝে আমরা এসেছিলাম, তখন একটি কথা উঠছিল, উপদেষ্টা পর্যায়ের ভিতরে কিছু লোকের নাম, তার ভিতরে এই বাবলু সাহেবের নামটাও এসেছিল। যেহেতু অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, শ্রমিক নিয়ে যে কথাগুলো এই বাবলু সাহেবই ভালো বলতে পারেন। আজকে আমরা এসেছি একটি বিশেষ বিষয়ে কথা বলতে, যেটি সারা বাংলাদেশে তোলপাড় শুরু করেছে, এমনকি সারা বিশ্ব এই বিষয়টি নিয়ে তুমুল পর্যায়ে ঝড় উঠেছে। চট্টগ্রামে একজন আইনজীবীর উপরে ইসকনের সন্ত্রাসী বাহিনীরা যেভাবে তাকে কুপিয়ে নৃশংস নির্মমভাবে হত্যা করেছে, এই জঙ্গি সংগঠন এই দেশে থাকা উচিত কিনা, এর বিচার কি হওয়া উচিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত কিনা, এবং এরই একটি পূর্বাভাস আগেও হয়েছিল, যেহেতু আবরা হত্যার সময়ও কিছু নাম এসেছিল ইসকনের। এই বিষয়ে আমরা সরাসরি আজকে আপনার মধ্যে আমরা জানতে চাই, এই বাংলাদেশের বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে। এর আগে আপনি অনেক সাক্ষাৎ দিয়েছেন। মাসুদ ভাই, আমি প্রথমেই গভীর দুঃখ প্রকাশ করছি এবং বেদনার বিধুর অবস্থায় কথা বলতে চাই। আমাদের চিটাগাংয়ে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে তাকে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে, এটা একটা বর্বরচিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি জাতির কাছে, সরকারের কাছে কামনা করছি। পাশাপাশি আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ একটি সার্বভৌমত্ব, একটি স্বাধীন দেশ, আমাদের একটা নিজস্ব পতাকা রয়েছে। আমাদের অভ্যন্তরে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে যে আইন কানুন রয়েছে, সেই আইন কানুন মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, এবং যারা অপরাধ করবে, যাদেরকে সন্দেহ হবে, রাষ্ট্র সেটা আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সেটা বিচার করবে। তারই ধারাবাহিকতায় চিন্ময়কে গ্রেফতার করেছে সরকার, মনে করেছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে বিচার করার জন্য। সে নিরপরাধ হলে অবশ্যই ছাড়া পাবে। এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা কোনো ব্যক্তিগত বা দলীয় বা যেটি হোক সেটা না। রাষ্ট্র মনে করেছে, তাকে সন্দেহ করেছে, তাকে আইনের আওতায় আনা দরকার, সে কারণেই হয়তো গ্রেপ্তার করেছে। সে নিরপরাধ হলে ছাড়া পাবে, আর অপরাধী হলে সাজা ভোগ করবে। এ ধরনের ঘটনা অতীত অনেক হয়তো হয়েছে, অনেকেই জানেন, অনেকেই জানেন না। নেপথ্যে অনেক কিছু ঘটনা থাকে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আরেকটা বড় ধরনের ঘটনা ঘটে। আমাদের এই দেশটাকে নিয়ে এখন দেশি বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘদিন যখন গণতন্ত্র উদ্ধারের জন্য এবং মানুষের মৌলিক অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করেছি এবং একটা প্রতীক্ষায় রয়েছি,
আমাদের দেশটা একটা গণতান্ত্রিক শক্ত কাঠামোর উপরে অর্থনৈতিক মজবুতভাবে ঘুরিয়ে দাঁড়াবে। আমাদের দেশে অমানবিক কোনো কাজ হবে না, মানবিক কর্মকাণ্ডগুলো সবাই তার যার যার অধিকার সে পরিপূর্ণভাবে পালন করবে। এখানে কথা বলার অধিকার, মুক্ত স্বাধীনতা থাকবে, এটা আমরা মুখ তাকিয়ে আছি। আমরা আশা করি সামনের দিনে এটা পাব। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি নিয়ে এই গত জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে তারই ধারাবাহিকতা আন্দোলন হয়ে একটি বিপ্লবের নিয়ে বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন হয়েছে। যে বর্তমান সেই সরকার যে রয়েছে সেটা সেই কমিটমেন্টের ভিত্তিতে রয়েছে আসছে। বিধায় আমি মনে করি আগামী দিনগুলা এমন আর ঘটনা ঘটবে না যে ঘটনার মধ্য দিয়ে আমার সন্তান, আমার ভাই, আমার যে কেউ আমার দেশের কোনো নাগরিক এভাবে নৃশংসভাবে হত্যা হবে, এটা আগামী দিনে কামনা করি না। সরকারকে আরও কঠোর হতে হবে এবং কঠোর হস্তে এইসব দমন করতে হবে। অপরাধ দমন করতে হলে যে কোনো কঠোরতা পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি সেই পদক্ষেপগুলো গ্রহণ করব। আরেকটি কথা আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, আমি বৈষম্যের কথা বহু বছর যাবৎ বলে আসতেছি, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। তো এটা এই বৈষম্যটা আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলা যখন যেভাবে ক্ষমতায় গিয়েছে তারা সেভাবে বৈষম্য সৃষ্টি করেছে এবং বৈষম্যের ভারটা এমনই পর্যায়ে নিয়ে গেছে যা শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। আমি আশা রাখব সরকার যে কথাটা আরও আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম, সেটা হলো আমাদের দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি নাগরিক রয়েছে, অবৈধভাবে চলাফেরা করছে, অবৈধভাবে কাজ করছেন, যারা আমাদের দেশের নাগরিক না, কিন্তু এদেশে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন সেক্টরে তারা নিম্ন শ্রেণীর কাজ করে, নিম্ন আয়ের কাজ করে তারা এদেশে বসবাস করতেছে। তাদের প্রকৃত অর্থ কি কারণে এত স্বল্প মজুরিতে তারা কাজ করে, কেন স্বল্প মজুরি, এত অল্প মজুরি বিনিময়েও তারা তাদের দেশ ত্যাগ করে এদেশে এসে কাজ করে, সেই জিনিসটা আমাদের মনে হয় বিশদভাবে ফুটিয়ে দেখা উচিত এবং তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তারা আসলে কেন আসছেন, কী উদ্দেশ্যে আসছেন, যারা বৈধভাবে আসছেন, যারা চাকরি করতেছেন বৈধভাবে, তাদের বিষয়ে আমার কথা নেই। আমাদের দেশে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বড় বড় মিল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান চালাতে গিয়ে বিভিন্ন এক্সপার্টের দরকার হয়। আমাদের হয়তো এক্সপার্টের অপ্রতুল থাকায় আমাদের হয়তো বাইরে থেকে অনেকটি ইচ্ছা অনিচ্ছায় বৈধভাবেই আনতে হয়, কিন্তু সেটার বিষয়ে আমার কোনো আপত্তি নেই, সেটা সরকারের পলিসি এবং ব্যবসায়ী পলিসি। কিন্তু অবৈধভাবে যারা স্বল্প মজুরিতে এদেশে কাজ করতেছে তাদের বিষয়ে আমার কথা, তাদেরকে ফাইন্ড আউট করা দরকার এদেশে কতজন রয়েছে এবং তারা কেন রয়েছে, কী কারণে রয়েছে, কিভাবে রয়েছে, তাদের বিষয়ে তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে। যদি এটা করে তাহলে অনেকাংশেই এর নেপথ্যের কারণ অনেক কিছুই বের হয়ে আসতে পারে। এটাই আমার আজকের কথা। আমি আশা রাখি দেশি বিদেশি ভাইদেরকেও বলবো, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ, আমরা আমাদের ৭১ আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আবার
24শে জুলাই আগস্টে আমরা ব্যাপক রক্তক্ষয়ীর মাধ্যমে ছাত্র জনতা, শ্রমিক, সর্বস্তরের সকল পেশাজীবী মানুষের আন্দোলনের ফলে আমরা একটা গণতান্ত্রিক মজবুত অর্থনৈতিক উন্নয়ন করার জন্য এবং আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করে একটি পরিবর্তন এনেছি, সেই পরিবর্তনের ধারাগুলো যে কমিটমেন্ট নিয়ে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই কমিটমেন্টগুলো রক্ষা করবে এবং আগামী দিনে সেই প্রত্যাশা পূরণ করবে, এটাই আমার আশা এবং এটি আমার আজকের কথা। এবং আমি আশা রাখবো সেই কথাগুলো অবশ্যই সরকার এবং দেশ ও জাতি এবং রাজনৈতিক দলগুলো তারা সিদ্ধান্ত নিয়ে এবং এই সংস্কার এবং নির্বাচন এবং দেশের মানুষের কল্যাণকর যে কাজগুলো সেই কাজগুলো বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং আমলাতান্ত্রিক যে জটিলতা সেই জটিলতাগুলো নিরসন করবেন। এদেশ থেকে ঘুষ, দুর্নীতি, অর্থ লুটপাট, মানুষের বিভিন্ন জায়গা জমি জোরপূর্বক দখল বেদখল, এই যে কর্মকাণ্ডগুলো নিপাত যাবে এবং মানুষ স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে চলাফেরা জীবনযাপন করবে এবং সেটা যেই হোক, যত নিরীহই হোক, সে যেন শান্তিতে থাকতে পারে, সে যেন সিকিউর ফিল করে এবং আমাদের মধ্যে যে সামাজিক বন্ধনটা অতি সুন্দর হয়। রাষ্ট্রের আমরা আজকে 18 কোটি বা যাই বলেন যে মানুষরা রয়েছি, আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে এই দেশটাকে একটা সুন্দর একটা জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা উপহার দিতে পারি, দেখতে পারি, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা ফজলুর রহমান বাবু সাহেব, আপনাকে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো আমরা তো যুদ্ধ করেছি, 71-এ যুদ্ধ করেছি, অনেক রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, 30 লক্ষের ঊর্ধ্বে, 2 লক্ষের উপরে মা বোনরা ইজ্জত দিয়েছেন, তার বিনিময়ে এই দেশ স্বাধীন। তারপরেও তখনও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একই বিনতে, সেখানে কোনো বৈষম্য ছিল না। তাদের বাড়িঘর পাহারা দিয়ে রাখা হয়েছে এই মুসলিমরাই, তারপর আবার তারা তাদের ঘর বাড়িতে ফিরে এসেছে। কিন্তু এখন কেন এই অবস্থাটা এত সিরিয়াসলি নির্মম হলো কেন? আর এখানে ইসকনের নাম আসছে, ইসকনরা এই শক্তিটা কোথায় পাচ্ছে? এরা কি আসলে কোনো নিবন্ধিত কোনো সংগঠন, নাকি আসলেই আন্তর্জাতিক মাফিয়া চক্রের একটি জঙ্গি সংগঠন? এটাকে আপনি কিভাবে আপনার ধ্যান ধারণায় নিতে পারেন? আমি বলি, যদি অনিবন্ধিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন, আর নিবন্ধিত হলে তাদের কোন ক্যাটাগরিতে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও জাতির কাছে জানানো দরকার। আর যদি নিবন্ধিত না হয়, অনিবন্ধিত হয়, তাহলে খুব শীঘ্রই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, অনতিবিলম্বে এটা নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এবং যেহেতু বেআইনিভাবে কোনো সংগঠন এইসব ধর্মীয় উগ্রপন্থী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন চালানো উচিত হবে না। এটা শুধু আমাদের দেশেই না, এ ধরনের উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন সারা বিশ্বেই বিভিন্নভাবে ছড়ায় ছিটে রয়েছে। এটার জন্য সারা বিশ্বই কাজ করছে। আমরা এটা ইউরোপ, আমেরিকা থেকে আমাদের মধ্যপ্রাচ্য বা আমাদের দেশগুলোতেও দেখতে পেরেছি। সেটার বিষয়ে যে যে দেশ রয়েছে তারা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে। সেই সাথে যে সকল দেশের ক্ষতিকর, মানব কল্যাণের ক্ষতিকর এবং অবৈধভাবে মানে করে আসছে, পরিচালিত করে আসছে, তাদেরকে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য মানে ব্যাপক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে সেই বিচার কার্য করা উচিত এবং তারা যাতে আর এই কর্মকাণ্ড করতে না পারে
সেই ব্যবস্থা সরকারকে এবং রাষ্ট্রকে, টোটাল রাষ্ট্রকে দিতে হবে এবং সেই রাষ্ট্রকে এবং সরকারকে দেশের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সন্ত্রাস চায় না, যারা বৈষম্য চায় না, যারা লুটপাট চায় না, দুর্নীতি চায় না, ঘুষ চায় না, সেই মানুষগুলা যেন এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে, যার যার পক্ষ থেকে যার যতটুকু দেওয়ার সহযোগিতা করে সে যেন সহযোগিতা করে। সেটা সকলের প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব ইনশাল্লাহ। শুধু দর্শক, এই ফজলুর রহমান বাবুল সাহেব বিভিন্ন সময় দেশের যখন ক্লান্তিকাল তখনও সে কিছু কথা বলেছে। সেই কথার প্রতিফলন এখন যেন ঘটছে। সে বলেছে অনেক আগে, কিন্তু সেই যে তার ধারা, চিন্তা ভাবনা, সেটা কত নিখুঁত এটা আসলে না দেখলে বোঝা যাবে না। এই জন্য আমরা বারবার এই ফজলুর রহমান বাবুল সাহেবের কাছে আসি, যেহেতু উনি একজন রাজনীতি চিন্তাবিদ, পাশাপাশি একজন সাংবাদিক এবং সেই সাথে একজন শ্রমিক নেতা। আজও আমরা তার কাছে এই বিষয়ে বিশেষ সাক্ষাৎ গ্রহণের জন্য এসেছিলাম এবং আজকে আমাদের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাদের জন্য সময় দিয়েছেন। ধন্যবাদ।